নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আমাদের ভিভাস ওয়ান ডিফেন্স র্যাঙ্কার চ্যানেলে। অ্যান্ড এটা অবশ্যই আমাদের একটা নতুন উদ্যোগ শুরু হয়েছে। বিগত কিছুদিন ধরে আপনারা বা তোমরা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করছি বা কিভাবে ক্লাসেস নিচ্ছি। তো অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকলে চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে। ঠিক আছে, তার পাশাপাশি অবশ্যই ভিভাস ওয়ান আমাদের এডুকেশনাল ফাউন্ডেশন নামক যে ইউটিউব চ্যানেলটি আছে সেটার সঙ্গেও যুক্ত হয়ে যেতে হবে, কারণ সেখানেও আমরা প্রচুর কিছু বিষয়বস্তু শেয়ার করে থাকি পড়াশোনা সংক্রান্ত এবং আদার্স অ্যাক্টিভিটি সংক্রান্ত। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আজকে মেইনলি আমরা আলোচনা করতে যাচ্ছি ওয়ার্ড, লেটার, সেন্টেন্স। আমরা এর আগের দিন আলোচনা করেছি। সবার প্রথমে আমরা অ্যালফাবেট বা বর্ণমালা দিয়ে শুরু করেছি, যেটা আমরা বেস বা বেসিক্স বলতে পারি, যেখান থেকে শুরু করেছি। আর আমাদের টার্গেট থাকছে যে শুধু কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষা নয়, গোটা বাংলা তথা গোটা ভারতের যে কোনো প্রান্তে যাদের মাতৃভাষা বাংলা, যাদের হয়তো বুঝতে অসুবিধে হচ্ছে ইংলিশটাকে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য, বা জব পেয়ে যাওয়ার পরেও নিজেকে আরো একটুখানি পার্সোনালিটি ডেভেলপ করে আরো বেশি কনফিডেন্ট ফিল করানো, কাজের জায়গাটাকে নিজেকে আরো সিকিউর করা। তো কারণ আমরা জানি যে স্পোকেন ইংলিশ বা ইংলিশ সাবজেক্ট বা জীবনে আরো এমন অনেক কিছু বিষয় আছে যেগুলো কিন্তু শেখার কোনো নির্দিষ্ট বয়স হয় না, যেটা আমরা যেভাবে এগোচ্ছি, যে পদ্ধতিতে এগোচ্ছি। কারণ একটা কোনো ডব্লিউবিসিএস, ইউপিএসসি, তারপর নিট, জেই, নেট, এই ধরনের পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছে তারা যে সবসময় তাদের বেস যে ভিত যে একদম পুরো স্ট্রং আছে তাও কিন্তু নয়। কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের ক্যান্ডিডেট থেকে শুরু করে যারা নার্সারি লেভেলের থেকে যারা স্কুল স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছে এবং যারা হয়তো কর্মক্ষেত্রে অলরেডি তারা কাজ করছে, কিন্তু তারপরেও তাদের মনে হচ্ছে যে একটু গ্যাপ বা একটা ল্যাক বা একটা অভাব ফাঁকফোকর পড়ে গেছে, সমস্ত বিষয়ের জন্য কিন্তু মানে সবার উদ্দেশ্যে এই ধরনের ভিডিও নিয়ে আসা। তো আমরা প্রথম দিন অ্যালফাবেট বর্ণমালা দিয়ে আলোচনা শুরু করেছিলাম। তারপর আমরা কি করেছি, ভাওয়েল কনসোনেন্ট নিয়ে আলোচনা করেছি। তার সঙ্গে আমরা আরো বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। ইংরেজির পারপাস বা ইংলিশের ল্যাঙ্গুয়েজ হিসেবে, লিটারেচার হিসেবে, ভাষা হিসেবে, সাহিত্য হিসেবে, স্পোকেন ইংলিশ হিসেবে, গ্রামার হিসেবে, সবটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন আজকে আমরা ফাইনালি সেই লেটার বা বর্ণ, ওয়ার্ডস বা শব্দগুচ্ছ বা শব্দ, আর একটা কি হচ্ছে যে সেন্টেন্স বা বাক্য বা সেন্টেন্সেস বা বাক্যগুলো, এই বিষয়গুলোর সাথে আরেকটা জিনিস আমি নিয়ে আসছি। সেটা কি? সেটা হলো আজকে আমাদের মেইন ফোকাস থাকছে লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্সের পাশাপাশি ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটারের ব্যবহার কোথায় হবে না হবে সবটা। এবং এই ক্লাসটা শুরু করার পর আগামী দিনে আমরা যে আসতে চলেছি আরো একটা কোনো বিষয় আসবে, সেই বিষয়টা সম্পর্কে আমি যেতে যেতে মানে এই ভিডিওটা কমপ্লিট করার যেতে যেতে কিন্তু আমি হিন্ট দিয়ে যাবো যে এর পরেরটা কি বিষয়ে আসতে চলেছে বা কি বিষয়ে থাকবে। ঠিক আছে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে। আর এটা শুধু আমি বলতে পারবো না যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক ক্যান্ডিডেটদের জন্য নয়, এটা সবার জন্য, ওভারঅল সবার জন্য। কোনো বাচ্চা পড়াশোনার জন্য নিজের দেখছে, তার কোনো গার্জিয়ান তার সন্তানের জন্য দেখছে, কোনো বন্ধু বান্ধব তার বন্ধু বান্ধব বা পরিবার পরিজন, প্রত্যেকের জন্য এই ভিডিওস গুলো কিন্তু থাকছে। তো আজকের যেটা কি বিষয়বস্তু থাকছে, আমরা মেইনলি যেটা আলোচনা করেছি সেখান থেকে একটু শুরু করি। সেটা হলো যে লেটার, যেটা মানে আমরা জানি সবাই বর্ণ। তারপর যেটা থাকছে সেটা হলো ওয়ার্ড বা ওয়ার্ডসও লেখা যেতে পারে, কারণ একটা শব্দ নিয়ে তো আমরা কথা বলবো না, অনেকগুলো শব্দ নিয়ে কথা বলবো। ওয়ার্ড বা ওয়ার্ডস দুটোই ঠিক, তবু আমি লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স লিখে দিলাম। লেটার, ওয়ার্ড, সেন্টেন্স। ইংরেজি অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালার সব থেকে একটা স্মলেস্ট একটা ইউনিট বা একক আছে, সেটাকে আমরা লেটার নামে চিনে থাকি বা লেটার নামে জানি। তো এই লেটার বললে কি চলে আসে, আমি এর আগে আলোচনা করেছিলাম, এ থেকে এ টু জেড সমস্ত যে অ্যালফাবেট আছে সবটাই কিন্তু লেটার, এক একটা করে কিন্তু লেটার, এ টু জেড সব। ওকে, সেটা যদি আবার বাংলায় হয় তাহলে বাংলায় আমরা কি বলে থাকি, কোনগুলোকে লেটার বা বর্ণ বলে থাকি, যেমন এই যে ক, খ, স্বরীয়, স্বরয়া, এগুলো আমরা বলে থাকি। ঠিক আছে, ইত্যাদি। আবার শব্দ কোথায়, কিছু বর্ণের কিছু বর্ণ মিলিত হবে এবং কিভাবে অর্থ বহন করবে, মানে কিছু বর্ণ বা লেটার একসাথে মিলে অর্থ বহন করবে, সঠিক একটা অর্থ প্রদান করবে, সেই বিষয়টাকে আমরা কি বলছি, শব্দ। যেমন এক্সাম্পল কি,
শব্দ এখানে যদি অর্থ বহন না করে তাহলে কি আমরা সেটাকে কিন্তু শব্দ বলবো, কিন্তু ভুলভাল উচ্চারণ হবে, উল্টো দিক থেকে এলে আমরা ঠিক মতো উচ্চারণ করতে পারবো না, বলতে পারবো না। তো এখানে যদি আমরা উদাহরণ দিই শব্দের, সি একটা লেটার, এ একটা লেটার, টি একটা লেটার, এগুলো মিলে আমরা কি পেলাম, CAT। ক্যাট মানে কি, বিড়াল। বিড়াল একটা কি, যে আমরা সবাই জানি যে বিড়াল মানে বাড়িতে একটা পোষ্য প্রাণী, এবং সেটা আমরা ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়ে এখনো কিন্তু অভ্যস্ত। লাইক দ্যাট সেম একই রকম ভাবে কি হবে, বয়, BOY, মানে বি একটা লেটার, ও একটা লেটার, ওয়াই একটা লেটার। তো বয় কি হচ্ছে, কোনো ছেলে, এরকম আমরা বোঝাতে কি বলছি, তাহলে একটা করে অর্থ বহন করছে। তো এটা দিয়ে যদি এখন আমরা বলি যে টি প্লাস এ প্লাস সি, তো এটা আমি যদি পুরোটা লিখি তাহলে আমার ট্যাগ মানে কি কোনো কিছু আমাদের জানা আছে, মানে ছোটবেলা থেকে আজ অব্দি আমরা যেভাবে পড়াশোনা শিখে এসেছি বা গতানুগতিক পদ্ধতিতে বা যেভাবে আমাদের পরিবেশ পরিস্থিতি সমাজ ব্যবস্থা শিখেছি, ট্যাগ মানে কোনো কিছু পেয়েছি, অর্থপূর্ণ না। তাহলে এটাকে কি আমি শব্দ বলতে পারবো? হ্যাঁ, শব্দ তো বটে ট্যাগ, কিন্তু অর্থ কি বহন করছে? কোনো অর্থপূর্ণ শব্দ কিন্তু নয়। ইয়েস, ইট ইজ আ ওয়ার্ড, বাট ইট ডাজ নট কনভে এনি কাইন্ড অফ মিনিং। এটা কোনো রকম কোনো অর্থ বা মানে কিন্তু প্রদান করছে না বা এক্সপ্রেস করছে না। বোঝা গেল? তাহলে নেক্সট আমরা চলে আসি, কি আছে, সেন্টেন্সে বা বাক্যে। এখানে আবার কি হবে, কিছু অর্থপূর্ণ শব্দগুচ্ছ মিলিত হয়ে একটা বাক্য তৈরি করে, যেই বাক্যটাও একটা মনের ভাব প্রকাশ করে, সেটাকে আমরা বলছি সেন্টেন্স বা বাক্য। কি করছি এখানে, তাহলে গেল আমরা লেটার থেকে ওয়ার্ডে চলে আসলাম, বর্ণ থেকে শব্দে চলে এলাম, এবার শব্দ থেকে এবার বাক্যে চলে আসব। কারণ আমরা জানি যে একটা বাচ্চা, একটা শিশু যদি ছোটবেলায় মানে তার জন্মের পর সে জন্ম থেকে মানে সে এসেই কিন্তু এই পৃথিবীতে এসেই কিন্তু সে কিন্তু কি করছে না, এই পৃথিবীতে এসেই কিন্তু সে কিন্তু সাত সব কিছু করতে পারছে না। তাহলে কি করছে, তাহলে তাকে কি করতে হচ্ছে, অবশ্যই তাকে কি করতে হচ্ছে, তাকে শিখতে হচ্ছে, সময় লাগছে তার বড় হতে, বেড়ে উঠতে। একবারে সে এসে ভাত খাওয়া মাছ খাওয়া শিখছে না, তার সময় লাগছে হাঁটতে, হামাগুড়ি দিতে, তারপর হাঁটা শিখতে, কথা বলতে, সবটাতে কিন্তু সময় লাগছে। তাহলে একই রকম পদ্ধতিতে প্রথমেই কি আমরা মানে বাক্য গঠন করতে শিখেছি, বা প্রথমেই কি আমরা একদম স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলতে বা মনের ভাব প্রকাশ করতে শিখিনি। তো সেটা কি, সেটা হলো লেটার বা বর্ণ। এই লেটার অক্ষর জ্ঞান আমরা ছোটবেলায় সবার প্রথমেই আমাদের মানে কি হচ্ছে, আমাদের বর্ণমালা সহজ পাঠ শিশু শিক্ষা এই বই দিয়ে আমাদের হাতে খড়ি হচ্ছে, যেখান থেকে আমরা আকার নিকার সবটা শিখেছি। এবং আজকে যদি আমরা সিগনেচার বা সাইন বা স্বাক্ষর বা সই করতে পারি, তার একটাই ক্রেডিট যে আমরা ছোটবেলায় ওই অক্ষর জ্ঞানটা আমাদেরকে দিয়েছিল আমাদের মা বাবা, আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, গৃহ শিক্ষক শিক্ষিকা। তার ফলে কিন্তু আজকে গিয়ে আমরা এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি, তাই তো? যে বা যারা ওই শিক্ষাটা পায় না তাদের ক্ষেত্রে অবশ্যই অনেকটা বয়সেও আমরা দেখি যে স্বাক্ষর সই করতে পারে না, তখন যারা টিপছাপ দেয়, যদিও সেটা তাদের ব্যক্তিগত কোনো দোষ নয়, কারণ কার জীবনে কি হবে সেটা আমরা কেউ বলতে পারি না, কেউ প্রেডিক্ট করতে পারি না। কিন্তু বিং আ হিউম্যান, মানুষ হিসেবে আমরা কি করতে পারি, কারোর দুর্বলতার সুযোগ না নিয়ে তাকে শেখানোর একটা চেষ্টা তো রাখতেই পারি। আর যার জন্যই বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন এবং আমাদের বিভাস ওয়ান ডিফেন্স র্যাঙ্কার ভেবেছে যে আমরা একদম গ্রামে গঞ্জে যে যেখানে আছে, শহরে যে যেখানে আছে, জিরো থেকে শুরু করতে যাচ্ছে। আমরা জিরো থেকে হিরো হব, সেই লেভেলে যাওয়ার জন্য আমাদের এই ক্লাসেসগুলো ডেডিকেটেডলি থাকছে। তার জন্য কিন্তু আমরা সেই রকম বেস থেকে পড়াশোনা করে এগুলো নিয়ে আসছি আপনাদের বা তোমাদের জন্য, ঠিক আছে? তারপর কি আছে, তারপর এখানে যখন আমরা সেন্টেন্সে এলাম, তো এখন আমি একটা লিখলাম আই, তারপর লিখলাম ইট, তারপর লিখলাম রাইস। তো এখানে কি হচ্ছে, আই ইট রাইস। আই একটা অবশ্যই এখানে একটা লেটার, যে লেটার কিন্তু তার মানে সে এ থেকে জেড যে অ্যালফাবেট বর্ণমালা আছে সেখানকারই মধ্যে আই, আর যেটা একটা ভাওয়েল বা স্বরবর্ণ আমরা জানি, কিন্তু এখানে আই মানে হচ্ছে আমি। ইট মানে খাওয়া, কি খাই, ভাত খাই, রাইস। তো ইন জেনারেল আমরা জানি যে সেন্টেন্স মানে কি, মানে বাক্যের কি হয়, বাক্যের একটা স্ট্রাকচার থাকে ইন জেনারেল, এস প্লাস ভি প্লাস ও। এস ফর সাবজেক্ট, ভি ফর ভার্ব, ও ফর অবজেক্ট, ঠিক আছে? এস মানে কি হলো সাবজেক্ট, সাবজেক্ট মানে কি কর্তা বা মেইন যে বিষয়। ভার্ব মানে হলো ক্রিয়া বা কাজ। আর কি অবজেক্ট মানে কি নিয়ে কর্তা কি করছে বা কর্তা কি নিয়ে কাজ করছে সেটাকে নিয়ে আমরা অবজেক্ট বলে থাকি। তো বিষয় হচ্ছে যে ইন জেনারেল আমরা জানি বাক্য বা সেন্টেন্সের গঠন মূলত এটাই থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, ঠিক আছে?
খুব ভালো কথা। কিন্তু এখন বিষয় হচ্ছে যে সব সময় আমরা যে মানে এখানে আমরা আলোচনা করবো না, কারণ সেটা আমাদের পরের টপিক, পরবর্তীতে আসতে চলেছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের মাঝে কোথায় আইএনজি বসবে, কোথায় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, কোথায় সেকেন্ড ফর্ম, কোথায় থার্ড ফর্ম বসবে, কোথায় হচ্ছে গিয়ে তোমার আইএনজি যুক্ত হবে, কোথায় এস যুক্ত হবে, কোথায় ইএস যুক্ত হবে, কোথায় কি বসবে না বসবে, টেন্সের যে প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটে টেন্সের চারটে ধরন, 3 4 12 রকমের যে সেন্টেন্স আমরা পেয়ে থাকি সেগুলো দিয়েও বাক্য গঠন করা হয়। তো সেগুলো নিয়ে আমরা কিন্তু পরে আলোচনা করব। ইন জেনারেল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা স্ট্রাকচার কি, সেই সেন্টেন্স বা বাক্যের একটা সাধারণ একটা স্ট্রাকচার বা গঠন। কিন্তু এখন যদি আমি বলি রাইস ইট আই, এখন হোয়াট ইজ ইট আ কারেক্ট সেন্টেন্স অর নট? এটা যদি বলা হয় যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আমাকে বলা হোক যে এটা ঠিক নাকি ভুল, তো এটাও সেন্টেন্স এটাও সেন্টেন্স, মানে নাম্বার 1 এর নাম্বার 2 বোথ আর সেন্টেন্সেস, দুটোই বাক্য, কিন্তু এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট আর এটা গ্রামাটিক্যালি কারেক্ট। এটা গ্রামাটিক্যালি বা ব্যাকরণ বা ইংরেজি বাংলার ব্যাকরণ ইংরেজি গ্রামারের দিক থেকে এটা ঠিক, কিন্তু এটা গ্রামারের দিক থেকে ভুল। কিন্তু স্ট্রাকচারে তো সেন্টেন্স লাগে, কি লাগে? শব্দগুচ্ছ লাগে। কিন্তু শব্দগুচ্ছ সেন্টেন্স মানে আমরা যখন ডেফিনেশন বা সেন্টেন্সের সংজ্ঞা করছি, সেন্টেন্স কি বলছে যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস এর কম্বিনেশন, যেটা একটা কি করছে, একটা মিনিং, একটা ফিলিং কে এক্সপ্রেস করছে, একটা মনের ভাবকে প্রকাশ করছে। যে মনের ভাব প্রকাশ করছে সেই মনের ভাবটাই যদি আমি উল্টোপাল্টা দিই, ভুল হয়, তাহলে কি কমিউনিকেশন বা কথা হবে আর মানে আলাপচারিতা বার্তালাপ কি হবে? হবে না। তাহলে এটা হবে না, তাহলে এটা কি হচ্ছে রাইস ইট আই, তো এটার কোনো সঠিক অর্থ হচ্ছে না। তাই এটা বাক্যের মতো দেখতে তো লাগছে, বাট ইট ইজ স্ট্রাকচারালি কারেক্ট বাট গ্রামাটিক্যালি টোটালি ইনকারেক্ট। মানে আকৃতিগত দিক থেকে হতে পারে বাক্য, কিন্তু এর কোনো সঠিক অর্থ নেই, কিন্তু এটা হচ্ছে আমাদের সঠিক অর্থ বহনকারী একটা সেন্টেন্স বা বাক্য। তো এইভাবে আমরা কি পাচ্ছি যে লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স, এইভাবে আমরা কিন্তু ধাপে ধাপ এগোচ্ছি, ঠিক আছে, যাতে করে এটার সঙ্গে লিঙ্ক থাকে, তোমাদের বা আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। তারপর কি আছে, তারপরে আমরা এখন চলে যাচ্ছি আজকে কি নিয়ে আলোচনা করব। এটা তো ছিলই আমাদের, তার পাশাপাশি এখন আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার। কারণ এই যে অ্যালফাবেট বা বর্ণমালা নিয়ে শুরু হয়েছে, তো আমরা এখানে এখন আলোচনা করতে যাচ্ছি ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার, ওকে। আর টেন্স সহকারে আমরা করবো, সেটা কিন্তু আমরা পরে করবো। ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, ছোটবেলায় আমরা বহুবার শুনেছি, বহুবার পড়েছি, বড় হয়ে আর এগুলোর নাম সেভাবে না নিলেও আমরা যখন থাকে প্রয়োজন তখন আমরা হয়তো উচ্চারণ করে থাকি। তো ক্যাপিটাল লেটার, স্মল লেটার আমরা জানি যে এক কথায় ক্যাপিটাল মানে বড় হাতের যেগুলো হয় A to Z পর্যন্ত, যেগুলো বড় হাতের আমরা লিখে থাকি, আর স্মল লেটার কি হয়, যেগুলো এই যে A to Z এইভাবে আমরা লিখে থাকি ছোট হাতের গুলো। যদিও দুটোই কি হচ্ছে উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন একই রকম থাকছে ক্যাপিটাল লেটার স্মল লেটারে, এখানে কোনো রকম আমরা কি পাচ্ছি না, এখানে আমরা কোনো রকম ডিফারেন্সিয়েশন বা পার্থক্যীকরণ দেখতে পাচ্ছি না, কিন্তু এগুলোর ব্যবহারের বিশাল পার্থক্য হয়ে যায়। যেমন যদি এক্সাম্পল দেওয়া যায়, একটা মানে ক্যাপিটাল লেটার স্মল লেটারের কি ভুল হতে পারে, কি রকম যদি ভুল করি, তো আমরা জানি যে 1.0 মানে এর ভ্যালু কত, আর এদিকে 0.1, তো একটা পয়েন্ট দুঘর আগে আর এক ঘর পরে বসাতে একটা হিউজ মানে একটা বিশাল বড় পার্থক্য কিন্তু তৈরি করে দেয়। আর তার পাশাপাশি কি হয় যে আমরা কোনো বাক্য লিখেছি মানে কমা, তারপরে হচ্ছে গিয়ে সেমিকলন, তারপরে হচ্ছে গিয়ে এইভাবে আমরা যে অ্যাপোস্ট্রফি দিয়ে থাকি, তারপরে ফুল স্টপ দিয়ে থাকি, যেগুলোকে আমরা বলে থাকি দাড়ি দিয়ে থাকি, এগুলো মানে হাইফেন দিয়ে থাকি, এগুলোকে বলা হয় পাংচুয়েশন। যদি ওই একটা ফুল স্টপ বাক্যের শেষে না করে, বাক্যের শেষে যদি আমি ফুল স্টপ না দিয়ে বাক্যের আগে ফুল স্টপ দিই,
তাহলে এটাও কিন্তু একটা মারাত্মক রকমের অর্থকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। যেমন একটা দশমিক বা একটা পয়েন্টের মারাত্মক ভ্যালু, যে এই ভ্যালু যদি একটু 19-20 হয় তাহলে ডেফিনেটলি তার পুরো ক্যালকুলেশন তো ভুল হবে, মানে আকাশ পাতাল পার্থক্য করে দেবে। ঠিক তেমনি আমরা যদি কোনো সেন্টেন্স লিখছি বা বাক্য লিখছি, আমি সবসময় আমার ক্লাসে যেটা বলে থাকি যে হাতের লেখা খুব যে সুন্দর হতে হবে বা হাতের লেখা খুব যে ভালো হতে হবে, অ্যাট্রাকটিভ এবং একদম সুন্দর গোটা গোটা হতে হবে, এরকমটা কোনো মাথার দিব্যি কেউ দিয়ে রাখেনি। কারণ আমরা সবাই জানি যে প্রত্যেকে আমরা ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা, তাই আলাদা আলাদাই হবে। কিন্তু ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হচ্ছি তখন কয়েকটা বেসিক জিনিসে খেয়াল রাখতে বলি। সেটা কি, যে লেখাগুলোর জন্য বেশি কাটাকাটি করলে এক লাইনেই কেটে দিই, বেশি যেন গুছি না হয়, আর মানে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ খাতা যেন থাকে, লাইনটা যেন সোজা হয়, ওয়ার্ডসগুলো বা শব্দগুলো যেন এক একটা করে বোঝা যায়। দ্যাটস ইট। এই 3টে এফোর্টস দিলে যথেষ্ট, তাতে তোমার লেখা ভীষণ সুন্দর হতে হবে, এরকমটা কেউ বলে রাখেনি। কিন্তু আমরা যদি লাইনটা সোজা রাখি এবং খাতায় কাটাকাটি একবারে লাইন কেটে, মানে দাগ একটা লাইন দিয়ে কেটে দিই, বারবার নোংরা না করে, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়। আর যদি গোটা গোটা শব্দগুলো একটু আলাদা আলাদা হয়, মানে একটা শব্দের সাথে আর একটা শব্দ যদি মিক্স না হয়, জুড়ে না যায় একটা লেটারের সাথে আরেকটা লেটার, তাহলে মোটামুটি বলতে পারি যে লেখা ঠিকই আছে, বোঝা যাবে। ঠিক আছে? ঠিক তেমনি একটা যদি এই কমা, দাড়ি, সেমিকোলন যেগুলো বললাম, এগুলো যদি একটা কোনো রকম ভাবে, আমরা নিজে জানি ছোট হাতের আই এটা, পরে যদি ছোট হাতের যে এটা, আমি যদি এখন লেখার মাঝখানে হঠাৎ কোনো লেটারকে এখানে ছোট হাতের পি দিয়ে বড় হাতের যে এরকম বানিয়ে দিলাম, তো ওটা কিরকম লাগবে? লাইক মানে ম্যাথের মতো ক্যালকুলেশনে, হয়তো ম্যাথের ক্যালকুলেশনে যেমন হিউজ ডিফারেন্স নিয়ে আসতে পারে, আকাশ পাতাল পার্থক্য হয়ে ভুলতে হবে, কিন্তু এখানেও যদি আমরা ইংরেজির ক্ষেত্রে কথার কথা যদি আমরা ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং পাংচুয়েশন, যেগুলো দাঁড়ি, কমা, সেমিকোলন, এগুলো নিয়েও আমরা ক্লাস করবো আলাদা ক্লাসে। আমি বললাম যে আমরা টেন্স নিয়ে আলোচনা করব, তারপরে এই যে পাংচুয়েশন নিয়ে আলোচনা করব, এগুলো সব আলাদা আলাদা ক্লাসে সব থাকবে। আর এখানে তো আজকে মেইনলি থাকছে লেটার, ওয়ার্ড, সেন্টেন্স এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটারের উপর আমাদের ফোকাস থাকছে। আর আমরা কিন্তু অলরেডি ভাওয়েল, কনসোনেন্ট, অ্যালফাবেট এগুলো নিয়ে ডিল করেছি। তারপরে ভবিষ্যতে আমরা কি ভিডিও নিয়ে আসবো সেটাও বলে দিই, হিন্ট দিই। সেটা হলো যে আমরা ভবিষ্যতে নিয়ে আসতে চলেছি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, মানে এটার পরের সিরিজটাই আসবে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের উপর ভিডিও চলে আসবে। ঠিক আছে? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট চলে আসবে। তো কি হচ্ছে, তাই আমাদেরকে যতটাই ধ্যান দিতে হবে যে একটা দশমিক বা একটা পয়েন্ট যতটা ইম্পর্টেন্ট বা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, তেমনি দাঁড়ি, কমা, সেমিকোলন, পাংচুয়েশন যেগুলো, ওগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার পাশাপাশি স্মল লেটার, ক্যাপিটাল লেটারও হিউজ রোল প্লে করে। হয়তো প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ একই, থাকছে, বাট এদের যে কাজ, এদের যে ভূমিকা, এটা কিন্তু মারাত্মকভাবে ব্যতিক্রম বা মারাত্মকভাবে প্রভাবিত করে ফেলে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি। এখন কি স্মল লেটার, ক্যাপিটাল লেটার কি, এটাকে আমরা কি বলি? বড় হাতের লেখা। আর এটা হলো ছোট হাতের লেখা। বড় হাতের লেখা, ছোট হাতের লেখা। এখন বিষয় হচ্ছে কিভাবে কি নিয়মাবলীর মাধ্যমে বড় হাতের, ছোট হাতের হবে, সেটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে? এগুলো মুছে দিই, হ্যাঁ, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। তো তোমাদের বা আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন বা জানাতে পারো। আর যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটাও তোমরা বা আপনারা দিতে পারেন বা দিতে পারো, কারণ কোনো রকম প্রশ্ন পরামর্শ থাকলে আমরা সেই টপিক নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো অবশ্যই, যেটার জন্য আমরা অবশ্যই নিজেরা পড়াশুনো করে সেটাকে ভেবে চিনতে আলোচনা করে নিয়ে আসবো। অ্যান্ড এগুলো আলোচনা চলছে, তার মাঝখানে কোনো কিছু রকম যদি প্রশ্ন মনের মধ্যে চলে আসে তাহলে অবশ্যই সেই প্রশ্ন করার জন্য আমাদের কমেন্ট বক্স কিন্তু খোলা রয়েছে। ঠিক আছে? ক্যাপিটাল লেটার, স্মল লেটারে আমরা এখন চলে যাচ্ছি আমরা ক্যাপিটাল লেটার, স্মল লেটার কি হচ্ছে, আপার কেস, লোয়ার কেস।
ছোট হাতের বড় হাতের, ঠিক আছে। এখন কি থাকছে, আমরা জানি যে ইংরেজি বর্ণমালায় কটা লেটার আছে, 26টা লেটার আছে। অবশ্যই আমরা 1 নাম্বার নিয়মাবলীতে যদি বলে দিই, এই তো এখানে নাম্বার 1, এগুলো কি হচ্ছে 26 লেটার্স। A B C D E F F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। বোঝা গেল? 26টা লেটার আছে, নাম্বার 1 নাম্বার 2 বোঝা গেল। এখন আমরা কি করছি, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি কি যে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কমন ওয়ার্ড মানে যেগুলো কমন, মেইনলি যেটা কমন ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ছোট হাতের লেটার বা বর্ণ ব্যবহার বা ইউজ করে থাকি। বোঝা গেল? আর এখানে কি হয়, এখানে আমরা কি করছি, প্রথমে আমরা যেখানে কি করছি, বড় হাতে কোথায় ব্যবহার করছি, আমরা শুরুতে কোনো বাক্যের সেন্টেন্সের শুরুতে, কোনো বাক্যের বা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করে থাকি। এটা একটা নিয়ম, ব্যবহার করে থাকি। যেমন she plays ফুটবল, শিটা কিন্তু বড় হাতের, এসটা কিন্তু কি দিয়েছি আমরা বড় হাতের, বাকিগুলো কিন্তু ছোট হাতের একটা বাক্যের মধ্যে, ঠিক আছে। 3 নাম্বার রুল আমরা কি দিতে পারি, 3 নাম্বার নিয়মে আমরা দিতে পারি বড় হাতের কোথায়, কোনো ব্যক্তি বস্তু ইত্যাদি বিশেষ নাম বোঝাতে বড় হাতের লেটার ব্যবহার করি, প্রথমে ব্যবহার করে থাকি বাক্যের মাঝে, শুরুতে বা এবং শেষেও। আমরা কিভাবে, তো যদি উদাহরণ দেওয়া যায়, যেমন তার
তাজমহলকে কিভাবে লিখবো? বড় হাতে লিখবো, যেমন নেতাজি সুভাষ চন্দ্র বসু। নেতাজি সুভাষ চন্দ্র বসু, তো আমরা বড় হাতে লিখবো যেমন ইন্ডিয়া। ইন্ডিয়া বড় হাতে লিখবো। এটা যদি বাক্যের শেষে থাকে তাও লিখবো, শুরুতে থাকলেও লিখবো, মাঝে থাকলেও লিখবো। ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, প্রথমে থাকলো আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, পরে শেষে থাকলো তাও আমি বলছি। তারপরে কি হচ্ছে, মাঝে যদি থাকে, ঠিক আছে, ইন্ডিয়ান ক্রিকেটার্স বা মাঝে যদি থাকে তাহলে আমরা কিন্তু বড় হাতের দিয়ে শুরু করব। 3 নাম্বারটা বোঝা গেল। এটা আমরা বললাম ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে, ঠিক আছে। এখন স্মল লেটারের ক্ষেত্রে দেখে যে কি নিয়ম আছে আমরা একটু দেখে নিই। কমন ওয়ার্ডস এর সব সময় ছোট হাতে হয়ে থাকে, যেমন মাঝখানে আছে অ্যাপেল, পেন, বুক, এগুলো কমন ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু সব সময় আমরা কি করে থাকি, স্মল লেটারকে ব্যবহার করে থাকি মাঝখানে, কমন ওয়ার্ড, ঠিক আছে। আই ইট অ্যাপেল, তো অ্যাপেলটা এখানে ছোট হাতের হবে। কমন ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যে ব্যবহার করে থাকি সেটা কিন্তু ছোট হাতে ব্যবহার করে থাকি। তারপর কি হচ্ছে, যেমন বড়তে এই যে ইন্ডিয়া, লন্ডন, সুইজারল্যান্ড বা কোন রকম কোনো কান্ট্রি, কোনো প্লেস, কোনো বিশেষ একটা কোনো কিছু বোঝাতে আমরা কিন্তু তখন মানে সেন্টেন্স বা বাক্যের শুরুতে, মাঝে, শেষে সবখানেই ব্যবহার করতে পারি। সেটা স্থান, কাল, পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমাদের ব্যবহার করতে হচ্ছে। বোঝা গেল? তাহলে নেক্সট কি হচ্ছে, নেক্সট আমরা একটা আলোচনা করছি কি, সেন্টেন্স নিয়ে তো আমরা আলোচনা করেছি। যেমন সেন্টেন্সের মধ্যে দ্য বয় ইজ, আমরা বলতে পারি যে দ্য বয় প্লেস ফুটবল, দ্য বয় প্লেস ফুটবল, প্লেস বয় দ্য ফুটবল, প্লেস বয় দ্য ফুটবল। এরকম যখন উল্টোপাল্টা করে বললাম, এটা একটা সেন্টেন্স বাট এটা রং, গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স। স্ট্রাকচারালি বা গঠনগত দিক থেকে সেন্টেন্স হলো, কিন্তু আমরা সেন্টেন্স কাকে বলি, সেন্টেন্স আমরা তাকেই বলি যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে এবং কিছু শব্দ একত্রিত হয়ে মনের ভাবকে প্রকাশ করে, সঠিকভাবে মনের ভাবকে অর্থপূর্ণভাবে প্রকাশ করে, তাকে আমরা বলি সেন্টেন্স বা বাক্য। তো উল্টোপাল্টা থাকলে সেটা বাক্য হলেও কিন্তু সে কিন্তু সঠিক অর্থ প্রদান করছে না এবং সেটাকে আমরা গ্রামাটিক্যালি ইনকারেক্ট বলছি, সেন্টেন্স সেটা হচ্ছে না। প্রকৃত যে সেন্টেন্সের যে মিনিং বা সেন্টেন্সের যে অর্থ বা সেন্টেন্স কাকে বলে সেটা কিন্তু ওইভাবে উল্টোপাল্টা লিখলে কনভে করছে না বা হচ্ছে না, সেটা নিয়ম ফলো করছে না। বোঝা গেল? এক সেকেন্ড, আমরা এই স্মল লেটারের আর কিছু নিয়ম বাকি আছে কিনা আমি একটু জাস্ট চেক করে নিচ্ছি। আরেকটা হলো ক্যাপিটালের ক্ষেত্রে কি আছে, একটু মুছবো আমি। ক্যাপিটালের ক্ষেত্রে হলো বাক্যের শুরুতে সবসময় বড় হাতে হবে, এটা বলা হয়ে গেছে আমার। এই যে কোথায় গেল, শি প্লেস ফুটবল, কোন বাক্যের সেন্টেন্সের শুরুতে থাকে, এটা বলা হয়ে গেছে। তাহলে আমি এখন কোনটা বলতে যাচ্ছি, আই এর বিষয়টা নিয়ে। আই অ্যাম হ্যাপি বা রাম, রহিম and I went to the market. রাম, রহিম এবং আমি মার্কেট বা বাজারে গিয়েছিলাম। ওয়েন্ট মানে যাওয়া, গিয়েছিলাম। I went to the market, আমরা বাজারে গিয়েছিলাম। এই আই কিন্তু সেন্টেন্সের মাঝে হলো, তারপরেও বড় হাতে হলো, আর রাম আর রহিম এগুলো বড় হাতে কেন হলো, এগুলো নাম, যে নিয়মটা আমি এখানে বললাম, কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদির বিশেষ নাম বোঝাতে বড় হাতের লেটার ব্যবহার করে থাকি বাক্যের মাঝে বা মাঝখানে, শুরুতে এবং শেষেও, ঠিক আছে? বোঝা গেল? তো এখানে কিন্তু আইটা কিন্তু আমরা সবসময় নিজেকে বোঝাতে অনেক ক্ষেত্রে আমরা আই মাঝখানে কিন্তু বড় হাতে ব্যবহার করে থাকি। এটা একটা কনফিউশন হতে পারে, এটা যেন কনফিউশন না হয় সেটা আমি বললাম। আর এখন যদি আমরা এখানে স্মল লেটারের কথা বলি, দু একটা বাক্য যদি লিখি, we are playing cricket.
উই আর প্লেইং ক্রিকেট। তারপরে কি হচ্ছে, এই যে উইটা বড় হাতের, এগুলো সব কিন্তু ছোট হাতের, এগুলো সব ছোট হাতের, বোঝা গেল? উই আর প্লেইং ক্রিকেট ছোট হাতের। আবার যদি বিশেষ কোনো বোঝাতে করি তখন আমাদের বড় হাতে চলে আসে। তারপর হি রানস কুইকলি। QUICKLY কুইকলি। আচ্ছা কালার চেঞ্জ হলো, ঠিক আছে। হি রানস কুইকলি, সে দ্রুত গতিতে দৌড়াচ্ছে, বোঝা গেল? এগুলো সব কিন্তু ছোট হাতে হয়ে গেল, স্মল লেটার, ওকে। এটা কিন্তু ক্যাপিটাল, স্টার্ট হচ্ছে এটা ক্যাপিটালে আছে, স্টার্ট হচ্ছে ক্যাপিটালে আছে, এই কমনেরও এটা আমরা ক্যাপিটালে দিয়েছি, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার নাও? আজকে আমাদের এটাই উদ্দেশ্য ছিল যে আমরা অ্যালফাবেট ভাওয়েল কনসোনেন্ট এর আগে তো বুঝেছি, আজকে ক্যাপিটাল লেটার স্মল লেটার সম্পর্কিত যেন স্বচ্ছ ধারণা দিতে পারি, এটা আমার ছিল। তিনটে ধাপে বোঝানো হলো। এখন সেন্টেন্স দিয়েও বলেছি। নেক্সট ক্লাসে আমরা কি আলোচনা করব? নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এবং পাংচুয়েশন রিলেটেড ক্লাস আমরা লাস্টে রাখার চেষ্টা করব। মানে কিছু সিরিজ, আমাদের কিছু সিরিজ বলতে এই যে ভিডিওসগুলো যাচ্ছে, সিরিজ ধরে ধরে যাবে, কনসিস্টেন্টলি যাবে, তো সেখানে অবশ্যই আমরা পাংচুয়েশনকে শেষের দিকে রাখবো বিষয়টাকে। বাট ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ইংলিশ সাবজেক্ট অ্যান্ড আদার টপিক অলসো। অন্য বিষয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তার পাশাপাশি ইংরেজির জন্য তো অবশ্যই, বাংলা ইংরেজি বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে পাংচুয়েশনটা এটা পড়ে রাখবো। নেক্সট ক্লাস তাহলে আমরা কি আলোচনা করব? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, ওকে। নেক্সট ক্লাস সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। নেক্সট ক্লাস থাকবে এই লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স ধরে ধরেই যে চলছে, অ্যালফাবেট, ভাওয়েল, কনসোনেন্ট, এগুলো হলো। তারপরে তোমার আজকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নেক্সট এই সিরিজ ধরে এইটার সাথে লেজুর রেখে আমরা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিয়ে নেক্সট ডেতে ক্লাস করছি। তারপর ধাপে ধাপে এগোবো, একদিন পরে টেন্সও সবটাই আমরা কভার করবো, যতদিন লাগবে কিন্তু কভার হবে। তার পাশাপাশি একদম লাস্টে একটা রাখার চেষ্টা করবো পাংচুয়েশনের উপর, যেটা প্রয়োজন আমাদের প্রতি মুহূর্তেই, কিন্তু আমরা রাখছি বিষয়টাকে একদম শেষের দিকে। যদিও আরো যে বিষয়গুলো টেন্স আছে, পার্টস অফ স্পিচ আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার ইডিয়ম, ফ্রেজাল ভার্ব আছে, আরো বিভিন্ন কিছু যেগুলোকে নিয়ে আসবো আমরা, সেগুলো গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের বিভাস ওয়ান ডিফেন্স র্যাঙ্কার। প্রতিদিন আসছে ভিডিওস, আর এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেককে শেয়ার করে দিন নিজের পরিচিত অপরিচিতদের মধ্যে অবশ্যই। তার পাশাপাশি বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সাথে থাকুন। আর এগুলোতেও অবশ্যই লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট কিন্তু করে জানাবেন বা জানাবে, সেখান থেকেও আমরা নিয়ে কাজ করব। পরামর্শ হোক বা কোনো প্রশ্ন হোক, সেগুলো নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই দেবো। ধন্যবাদ, সি ইউ সুন। আবারও সবার সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য অবশ্যই, ততক্ষণের জন্য না, তারপরের জন্য আমাদের সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং আমাদের একসাথে এগিয়ে যেতে হবে। বাই বাই, টেক কেয়ার, নমস্কার।